ক্লাস 12 অর্থাৎ নিউ সিলেবাস সেমিস্টার 3 তোমাদের জল সম্পদ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। জল সম্পদ চ্যাপ্টারটা তোমাদের জনসংখ্যা জনবসতির পরে আছে এবং কৃষিকাজের আগে আছে। এখানে জল সম্পদ ব্যবস্থাপনা, জল সম্পদ সংরক্ষণ, জল সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা, এই সমস্ত জিনিসগুলোই পড়তে হবে। তবে এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে বিভিন্ন প্রকার জলসেচ। সেখান থেকে 100টি গুরুত্বপূর্ণ এমসিকিউ, তার মধ্যে আজকে প্রথম পর্বে একসঙ্গে এতগুলো কোশ্চেন থাকছে না। আজকে যে এমসিকিউ গুলো থাকছে তোমরা কিন্তু মন দিয়ে শুনবে এবং এইগুলো বারে বারে প্র্যাকটিস করবে। প্রথমে যেটা থাকছে সেটা হচ্ছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, 4টে করে অপশন থাকবে, আমি আলোচনা করে যাব। এই 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক এবং কেন ওটা সঠিক। বন্যা প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ খাল কোনটি? আমরা জানি কি এখানে যে নিত্যবহ খাল, ক্যারেজ খাল, প্লাবন খাল, সমোন্নতি খাল আছে, তার মধ্যে নিত্যবহ খালে নদীতে বাঁধ দিয়ে সারা বছর ধরে জলের প্রবাহ বা জলের যোগান অক্ষুণ্ণ রাখা হয়। আর প্লাবন খালে শুধুমাত্র বর্ষার সময় বা অতিরিক্ত বৃষ্টির সময় বা বন্যার সময় ওই খালগুলো দিয়ে জল পাস করিয়ে কৃষি জমি পর্যন্ত পৌঁছানো হয়। তাহলে এই কথাটাতেই ক্লিয়ার হয়ে গেল বন্যা প্রতিরোধের জন্য যেটা, সেটা হচ্ছে প্লাবন খাল। 2 দাগের কোশ্চেন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কোনটি? এটা একটা ডেটা ভিত্তিক প্রশ্ন। পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল হচ্ছে মেদিনীপুর খাল। চলে যাব 3 নম্বর প্রশ্নে, জলাশয় সেচ পদ্ধতির প্রচলন বেশি কোথায় দেখা যায়? আমরা জানি কি উত্তর ভারত, দক্ষিণ ভারত এবং মধ্য ভারত, এই ভারতের মানচিত্রে এই যে গাঙ্গেয় সমভূমি অঞ্চলটা, এখানে মূলত কূপ, নলকূপ এবং খালের সাহায্যে এবং জলাশয়ের সাহায্যে সেচ কিন্তু দক্ষিণ ভারতে বেশি দেখা যায়। কারণ দক্ষিণ ভারত আমরা জানি দাক্ষিণাত্য মালভূমি, শক্ত পাথুরে ভূমি, তার যে অবনমিত অংশগুলোতে জল জমা থাকে সেগুলোতে আপনা আপনি বা অটোমেটিকই জলাশয় তৈরি হয়ে যায়। এবং যেহেতু পাথুরে ভূমি তার মানে তার নিচের অংশটাও বাঁধানো থাকছে, তাই দক্ষিণ ভারতে জলাশয়ের সাহায্যে জলসেচের প্রচলন বেশি। তাই সঠিক উত্তর বি, দক্ষিণ ভারত। 4 দাগে, বিশ্ব জলসম্পদ দিবস কবে পালিত হয়? এটাও ডেটা ভিত্তিক প্রশ্ন। 22শে মার্চ তারিখে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, বিশ্ব জলসম্পদ দিবস কবে পালিত হয়? 22শে মার্চ। চলে যাব পরের কোশ্চেন। 5 দাগে, বিন্দু পতন জলসেচ পদ্ধতিতে, এই বিন্দু পতন জলসেচ পদ্ধতিটার কথা মাথায় রাখবে যে যেখানে গাছের গোড়াতে বিন্দু বিন্দু করে জল দেয়া হয় এবং এখানে জলের সাথে সার মিশিয়ে দিলে কিন্তু বিন্দু পতন পদ্ধতিতে গাছের গোড়ায় জল এবং সার দুটোই পৌঁছে যায়। এই বিন্দু পতন পদ্ধতিতে সরাসরি জল ও সার প্রয়োগ করার পদ্ধতি, একে বলে ফার্টিগেশন। আমরা চলে যাব পরের কোশ্চেন। 6 দাগে, নিম্নলিখিত যে জলসেচ পদ্ধতিটি ভারতে সর্বপ্রথম ব্যবহৃত হয়? ছিদ্রযুক্ত নল জলসেচ, না শিশির বিন্দু জলসেচ, না সলতে জলসেচ, না খাল সেচ? সলতে জলসেচ হচ্ছে পাইপের মতো অংশ দিয়ে জলটা যাবে এবং সেখানে বিন্দু বিন্দু করে পড়বে বা ফোঁটার আকারে পড়বে। এই ভারতে প্রথম জলসেচ দেখা যায় যেটা, সেটা হচ্ছে সলতে জলসেচ। 7 খাল সেচ পদ্ধতিতে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্য উত্তরপ্রদেশ। আমি এক্ষুনি মানচিত্রে দেখালাম যে উত্তর ভারতে কূপ, নলকূপ, জলাশয় দুটোই বেশি। তার মধ্যে একদম উত্তর ভারতে যেহেতু প্রচুর নদী আছে, ভারতের উত্তর অংশে গাঙ্গেয় সমভূমি, গঙ্গার প্রচুর উপনদী আছে, এই নদীগুলো থেকে বাঁধ দিয়ে প্রচুর খাল কাটা হয়েছে এবং তাই খাল সেচ পদ্ধতির প্রচলন উত্তর ভারতে বেশি। তার মধ্যে রাজ্যের হিসাবে প্রথম স্থান অধিকার করে উত্তরপ্রদেশ। চলে যাব 8 দাগে, অতিরিক্ত জলসেচের কুপ্রভাবে মাটির উৎপাদনশীলতা বৃদ্ধি পায়? অতিরিক্ত জলসেচ হলে মাটির উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে না। উদ্ভিদের শিকড় দ্রুত বিকশিত হয় না, সেটাও নয়। মাটির ক্ষারকত্ব বৃদ্ধি পায় বা লবণতা বৃদ্ধি পায়। সঠিক উত্তর সি। চলে যাব 9 দাগে, নিম্নের কোন দেশের প্রায় সকল জমিতে বিন্দু পতন পদ্ধতিতে জলসেচ করা হয়? এটা ইসরায়েলের প্রায় সকল জমিতে বিন্দু পতন পদ্ধতিতে জলসেচ করা হয়। 10 দাগে, পাকিস্তানে প্রচলিত বিখ্যাত জলসেচ পদ্ধতি। পাকিস্তানে ক্যারেজ পথায় চাষ হয়। যেহেতু পাকিস্তান একটি উষ্ণ এবং শুষ্ক
মানে বেশিরভাগ অংশটাই উষ্ণ এবং শুষ্ক জলবায়ুর অন্তর্গত, তাই বাষ্পীভবনের হার বেশি হওয়ায় মাটির অভ্যন্তরে পাইপ সহযোগে জল অন্যত্র পাঠানো হয়, এটাকে বলে ক্যারেজ প্রথা। আমরা দেখে নেব সঠিক উত্তর। পাকিস্তানে কোন পদ্ধতিতে জলসেচ বেশি হয়? ক্যারেজ। ভারতের কত শতাংশ জমিতে জলাশয় সেচ পদ্ধতি অনুসৃত হয়? শুধুমাত্র জলাশয়ের সাহায্যে জলসেচ হয়, সেটা হচ্ছে 4%। এবং আগেই আলোচনা করলাম দক্ষিণ ভারতে জলাশয়ের সাহায্যে জলসেচ বেশি। ভারত দাগে সিরহিন্দ খাল যে রাজ্যে দেখা যায় সেটা হচ্ছে পাঞ্জাবে। ধান চাষের জন্য উপযুক্ত জলসেচ পদ্ধতি? ধান চাষের জন্য সবসময় প্লাবন সেচ পদ্ধতি, যেহেতু ধান গাছের গোড়ায় প্রচুর জল জমে থাকা প্রয়োজন হয়। কোশ্চেন নাম্বার 14, পৃথিবীতে লবণাক্ত জলের পরিমাণ কত? বা যেটা আমরা সাগর মহাসাগরের জলের কথা বলছি সেটা হচ্ছে 97.5%। মানে ম্যাক্সিমাম জলটা 100%-এর মধ্যে 97.5% হচ্ছে লবণাক্ত জল। কোশ্চেন নাম্বার 15, কোনটি জলবিভাজিকা ব্যবস্থাপনার পদ্ধতি নয়? তার মানে এখানে যে 4টি অপশন আছে তার সবগুলি জলবিভাজিকা ব্যবস্থাপনার অন্তর্গত। কোনটি নয়? না, সেটি হচ্ছে নদীর গতিপথ পরিবর্তন। নদীর গতিপথ পরিবর্তন করে জলবিভাজিকা ব্যবস্থাপনা করা যায় না। ভূমিধস রোধ জলবিভাজিকা ব্যবস্থাপনার অন্তর্গত। ছোট বাঁধ নির্মাণ জলবিভাজিকা ব্যবস্থাপনার অন্তর্গত। মাটির সংরক্ষণ জলবিভাজিকা ব্যবস্থাপনার অন্তর্গত। 16, অতিরিক্ত জলসেচের কারণে কি হতে পারে? জলমগ্নতার সৃষ্টি হতে পারে। 17 এর শূন্যস্থান পূরণ। LEP এর পুরো কথা পুরোটাই দেয়া আছে লো ড্যাশ প্রেসিশন অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে লো এনার্জি প্রেসিশন অ্যাপ্লিকেশন। দেখে নেব সঠিক উত্তর বি, এনার্জি। LEP এর পুরো নাম। ভারতের বৃহত্তম সেচ খাল? ভারতের বৃহত্তম সেচ খাল হচ্ছে ইন্দিরা গান্ধী খাল। 19, রিভার্স অসমোসিস প্রক্রিয়া হলো জল থেকে ড্যাশ অপসারণের পদ্ধতি। লবণ অপসারণের পদ্ধতি হচ্ছে রিভার্স অসমোসিস। 20, ড্যাশ পদ্ধতিতে জলের অপচয় ঘটে না? কোন পদ্ধতিতে জলের অপচয় ঘটে না? বিন্দু পতন সেচ পদ্ধতিতে জলের অপচয় ঘটে না। যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে গাছের গোড়ায় যেহেতু বিন্দু বিন্দু করে একদম গোড়াতেই দেয়া হয়, তাই এই পদ্ধতিতে জলের অপচয় ঘটে না, বিন্দু পতন সেচ পদ্ধতি। চলে যাব পরের কোশ্চেন। 1, ভারতের জাতীয় জল নীতি ড্যাশ খ্রিস্টাব্দে গৃহীত হয়? 2000 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় জল নীতি গৃহীত হয়। 22, কূপ জলসেচ ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে? কূপ জলসেচে ভারতের উত্তরপ্রদেশ রাজ্য প্রথম স্থান অধিকার করে। 23, ফার্টিগেশন পদ্ধতি ড্যাশ সেচ পদ্ধতির সঙ্গে সম্পর্কিত? ফার্টিগেশন পদ্ধতি কিন্তু বিন্দু পতন সেচ পদ্ধতির অন্তর্গত। গাছের গোড়ায় বিন্দু বিন্দু করে জল দেয়া হয়। 24, ফার্টিগেশন পদ্ধতিতে যে গাছের গোড়ায় বিন্দু বিন্দু করে জল দেয়া হয়, জলের সঙ্গে সার মিশিয়ে দিলে জল এবং সার এই দুটো প্রয়োগ করাকেই বলে ফার্টিগেশন পদ্ধতি। ফার্টিগেশন পদ্ধতিতে নলের মধ্য দিয়ে একসঙ্গে ড্যাশ ও ড্যাশ প্রেরিত হয়। এক্ষুনি বললাম জল এবং সার, তাই সঠিক উত্তর হচ্ছে সি। চলে যাব 25, নদী বাঁধের দ্বারা জলাধারে জল সঞ্চিত করে সেই জল কংক্রিটের তৈরি নালা পথে পরিবহনকে ড্যাশ বলে? বলে অ্যাকুইডাক্ট। নদী বাঁধ দ্বারা জলাধারে যে জল সঞ্চিত থাকে সেই জল কংক্রিটের তৈরি যে নালাপথ, সে নালাপথটা কংক্রিটের হবে, এইরকম নালাপথ দিয়ে পরিবহন করাকে বলে অ্যাকুইডাক্ট। 26, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সেচ সেবিত জমি আছে কোথায়? ভারতে সবচেয়ে বেশি সেচ সেবিত জমি আছে। চলে যাব 27, বাক্যের পুনর্বিন্যাস। নিম্নে 4 প্রকার জলসেচ উল্লেখিত হলো, এর মধ্যে কেন্দ্রীয় কিলক জলসেচ পদ্ধতি, শিশির বিন্দু পদ্ধতি, প্লাবন সেচ পদ্ধতি, পশুচালিত পার্সিয়ান হুইল পদ্ধতি যদি প্রাচীনকাল থেকে আধুনিক ক্রমে সাজায় তাহলে পর্যায়গুলি কি কি হবে? না, প্রথমে 4 অর্থাৎ পশুচালিত পার্সিয়ান হুইল পদ্ধতি হচ্ছে সবচেয়ে পুরানো, তারপরে 3 মানে প্লাবন সেচ পদ্ধতি, তারপরে 1 মানে কেন্দ্রীয় কিলক জলসেচ পদ্ধতি, তারপরে 2 মানে যেটা শিশির বিন্দু পদ্ধতি।
তার মানে গিয়ে দাঁড়ালো এই শিশির বিন্দু পদ্ধতিটাই হচ্ছে সবচেয়ে আধুনিক এবং পশু চালিত পার্সিয়ান হুইল পদ্ধতিটা সবচেয়ে প্রাচীন। পরে নিম্নে ভারতের কয়েকটি রাজ্যের নাম উল্লেখিত হলো, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। সেচ সেবিত জমির নিরিখে মানের ক্রমানুসারে ছোট থেকে বড় এই অনুসারে যদি সাজায় তাহলে এখানে মধ্যপ্রদেশ, তারপরে হচ্ছে 4 অন্ধ্রপ্রদেশ, তারপরে হচ্ছে 2 রাজস্থান, তারপরে হচ্ছে 3 উত্তরপ্রদেশ। অর্থাৎ এখানে যে সেচ সেবিত জমি তার মানের ক্রমানুসারে ছোট থেকে সাজানো হচ্ছে, অর্থাৎ এখানে এটা হচ্ছে সবচেয়ে ছোট বা সবচেয়ে কম সেচ সেবিত জমি, তারপরে 4 মানে তার চেয়ে একটু বেশি অন্ধ্রপ্রদেশে, তার চেয়ে একটু বেশি রাজস্থানে এবং সবচেয়ে বেশি সেচ সেবিত জমি হচ্ছে উত্তরপ্রদেশে। এরপরে চলে যাব 29 বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো। এখানে যে অপশনগুলো দেয়া আছে কংসাবতী খাল, কোশি খাল, আগ্রা খাল, ভাকরা খাল, উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহার, পশ্চিমবঙ্গ। এর মধ্যে কংসাবতী খাল আমাদের পশ্চিমবঙ্গে, কোশি খাল বিহারে, আগ্রা খাল উত্তরপ্রদেশে এবং ভাকরা খাল হরিয়ানায়। 4 সাথে বি যাবে, সঠিক উত্তর দেখে নেব, অর্থাৎ 1 সাথে ডি, 2 সাথে সি, 3 সাথে এ, 4 সাথে বি, এটি হচ্ছে সঠিক উত্তর। তোমাদের কিন্তু এই প্রত্যেকটি ধরনেরই প্রশ্ন থাকবে। এরপরে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানোর মহানদী, নর্মদা, কৃষ্ণা, গোদাবরী, এদিকে নাগার্জুন সাগর প্রকল্প, হীরাকুদ প্রকল্প, ইচানপল্লী প্রকল্প, সর্দার সরোবর প্রকল্প। তোমরা যদি নিজেরা জেনে থাকো যে কোন নদীর উপর কোন প্রকল্প তাহলে মেলাতে খুব সুবিধা হবে। আমরা জানি মহানদীর উপর হীরাকুদ প্রকল্প, নর্মদা নদীর উপর সর্দার সরোবর প্রকল্প, কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর প্রকল্প এবং গোদাবরী নদীর উপর ইচানপল্লী প্রকল্প। তাহলে কোন উত্তরটা সঠিক? বি, অর্থাৎ 1 সাথে বি, মহানদীর সাথে হীরাকুদ, নর্মদার সাথে ডি সর্দার সরোবর, 3 সাথে এ অর্থাৎ কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর এবং 4 সাথে সি অর্থাৎ গোদাবরী নদীর উপর ইচানপল্লী প্রকল্প। এখানে যে বিবৃতিগুলি আছে কোনটি সত্য কোনটি মিথ্যা? 31 অতিরিক্ত জলসেচের ফলে মাটির লবণ দ্রবীভূত হয়। আরেকটি বিবৃতি আছে অতিরিক্ত জলসেচ মাটির তাপমাত্রা হ্রাস করে। বিবৃতি সিতে আছে অতিরিক্ত জলসেচের কারণে উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। পরের যে বিবৃতি অতিরিক্ত জলসেচে কৃষিক্ষেত্রে আগাছার পরিমাণ বৃদ্ধি পায়। কোনটি সত্য কোনটি মিথ্যা? এর মধ্যে এ মিথ্যা, অর্থাৎ অতিরিক্ত জলসেচের ফলে মাটির লবণ দ্রবীভূত হয় নয়, মাটিতে লবণ জমে। বি সত্য, অর্থাৎ অতিরিক্ত জলসেচ মাটিতে তাপমাত্রা হ্রাস করে। সবসময় যদি জলসেচের দ্বারা মাটিটাকে ভিজিয়ে রাখা হয় তাপমাত্রা হ্রাস করবে। সি মিথ্যা, অতিরিক্ত জলসেচের কারণে উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় না, অতিরিক্ত জলসেচ করলে মাটির লবণতা বেড়ে যায় এবং উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বরং হ্রাস পায়, তাই এটি মিথ্যা। ডি সত্য, অতিরিক্ত জলসেচে কৃষিক্ষেত্রে আগাছার পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। 32 বিবৃতিগুলি আছে দেখো, পৃথিবীতে প্রাপ্ত জলসম্পদের মাত্র 3% সুপেয় বা স্বাদু জল। বিবৃতি বিতে আছে সাধারণত নল বা পাইপের মাধ্যমে ক্ষুদ্র স্তরের সেচ পদ্ধতি চালিত হয় বলে একে বদ্ধ পদ্ধতিও বলা হয়। এখানে সঠিক উত্তর হচ্ছে দুটি বিবৃতিই সত্য, অর্থাৎ পৃথিবীতে প্রাপ্ত জলসম্পদের মাত্র 3% সুপেয় বা স্বাদু জল। আর বিবৃতি বি হচ্ছে সাধারণত নল বা পাইপের মাধ্যমে ক্ষুদ্র স্তরের সেচ পদ্ধতি চালিত হয় বলে একে, যেহেতু পাইপের মাধ্যমে তাই একে বদ্ধ পদ্ধতিও বলে, তাই দুটি বিবৃতি সত্য। 33 আফ্রিকার শুষ্ক অঞ্চলেও গভীর পাইপ জলসেচ পদ্ধতির কারণে গাছ বেঁচে থাকে। তার রিজন বা কারণ দেয়া আছে, একটি বড় পাইপ গাছের মূল বরাবর গভীরে প্রথিত থাকে যার মাধ্যমে মূলে অনবরত জলের সরবরাহ চলতে থাকে। দেখে দুটো লাইনই কি মনে হচ্ছে সঠিক। আফ্রিকার শুষ্ক অঞ্চলে গভীর পাইপ সহযোগে জলসেচ করা হয় এবং এই যে পাইপ এটা গাছের মূল বরাবর গভীরে প্রথিত থাকে, ফলে অনবরত জলের সরবরাহ চলতে থাকে। তাই এখানে এ এবং আর দুটোই সঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। 34 বিবৃতি আছে অববাহিকার বন্যা নিয়ন্ত্রণের জন্য বৃক্ষরোপণ আবশ্যক। আর আরে দেয়া আছে বৃক্ষ ভূমিধস রোধ করে, মৃত্তিকা সংরক্ষণ করে, ফলে নদী খাত ও জলাধার সহজে ভরাট হয় না। এখানেও যে দুটি বিবৃতি আছে অর্থাৎ এ এবং আর দুটোই সঠিক এবং আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা।
অববাহিকার বন্যা নিয়ন্ত্রণের জন্য বৃক্ষরোপণ আবশ্যক। বৃক্ষরোপণ করলে অববাহিকায় বন্যা নিয়ন্ত্রণ হবে, কারণ বৃক্ষ ভূমিধস রোধ করে, মৃত্তিকা সংরক্ষণ করে, ফলে নদী ঘাট বা জলাধার সহজে ভরাট হয় না। এরপরে কত দাগের? এরপরে হচ্ছে 36। নিচের চিত্রটির মাধ্যমে কি দেখানো হয়েছে? এখানে জলবিভাজিকা অর্থাৎ পর্বতের উঁচু অংশ, যার দুদিক থেকে দুটি নদী অববাহিকা সৃষ্টি হতে পারে। জলবিভাজিকা মানে দুটো নদী গোষ্ঠীকে পৃথক করবে। আবার এখানে দেখতে পাচ্ছি একটি প্রধান নদী, সেখানে অনেকগুলি নদী এসে এসে মিলেছে, অর্থাৎ তার উপনদী। এই টোটাল অঞ্চলটিকে দেখানো হয়েছে বলে অঞ্চলটি হচ্ছে নদী অববাহিকা। যদি শুধু উৎস অঞ্চলের অববাহিকা দেখানো হতো তাহলে হতো ধারণ অববাহিকা, আর উপত্যকা হচ্ছে শুধুমাত্র নদীর খাতটা। গিরিখাত হচ্ছে দুটো উপত্যকা, যে সংকীর্ণ ভি আকৃতির মতো উপত্যকা, তাকে বলে গিরিখাত। তাহলে এখানে সঠিক অপশন হচ্ছে অববাহিকা অঞ্চল, অর্থাৎ সঠিক উত্তর বি। পরের কোশ্চেন 37। ভারতের মানচিত্র দেখে কোথায় কোন প্রকার জলসেচ ব্যবস্থা প্রচলিত তার সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে 1 এর দাগে কোন পদ্ধতিতে জলসেচ হয়, 2 এর দাগে কোন পদ্ধতিতে জলসেচ হয়, 3 এর দাগে কোন পদ্ধতিতে জলসেচ হয়। এখানে সঠিক উত্তর হচ্ছে 1 এর দাগে যেটা, সেটা হচ্ছে সেচ খাল, 2 এর দাগে কূপ নলকূপ, আর জলাশয়ের সাহায্যে দক্ষিণ ভারতে জলসেচ হয়, সেটা আগেই বললাম। তাই সঠিক উত্তর হচ্ছে সি। তাহলে এখানেই শেষ করছি। অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন বুঝে বুঝে পড়বে এবং কিছু সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি পরবর্তীতে আবারও ক্লাস দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন বেল অল করতে একদম ভুলো না। টাটা।